এলএনজি সরবরাহ কমে দেশ জুড়ে গ্যাস সংকট চলছেই, জনজীবন ব্যাহত, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, তিতাসের দুঃখ প্রকাশ। বঙ্গভবনে শাহাবুদ্দিন পর্বের সমাপ্তি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিনের প্রথম কর্মদিবস আজ, নিরাপত্তা জোরদার। এবং টেকনাফের কাউন্সিলর একরামুল হত্যা মামলা, শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল। আমন্ত্রণ চ্যানেল এস দেশের কথায়, সাথে আছে আমি জিয়াদ আল রাফায়েত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট সরবরাহ কমে যাওয়ায় তীব্র গ্যাস সংকটে পড়েছে সারা দেশ। তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকাগুলোতে গ্যাসের চাপ মারাত্মকভাবে কমে যাওয়ায় গ্রাহক পর্যায়ে সরবরাহ বিঘ্নিত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। বাসাবাড়িতে রান্না থমকে যাওয়ায় বাধ্য হয়ে বিকল্প জ্বালানি ব্যবহার করছেন বাসিন্দারা। সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দিয়েও মিলছে না গ্যাস, ফলে যাত্রী পরিবহন ব্যাহত হওয়ার পাশাপাশি আয় কমেছে পরিবহন শ্রমিকদের। অন্যদিকে কাঙ্ক্ষিত চাপ না পাওয়ায় শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং আংশিক বন্ধ রাখতে হচ্ছে বহু প্রতিষ্ঠান। পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি মেরামত কাজ চলছে জানিয়ে সাময়িক এই ভোগান্তির জন্য আজ এক বার্তায় দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আজ হাফিজউদ্দিন আহমেদের প্রথম কর্মদিবস। দিনটি ঘিরে ব্যস্ত কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। সকাল 11টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। পরে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। অনুষ্ঠান শেষে বঙ্গভবনে গিয়ে নিয়মিত দাপ্তরিক কাজ পরিচালনা করবেন তিনি। স্পিকারের বাসভবনে অবস্থান করলেও পিজিআর ও এসএসএফ এর মাধ্যমে জোরদার করা হয়েছে তার নিরাপত্তা ব্যবস্থা। এদিকে শারীরিক অসুস্থতার কারণে মেয়াদ শেষের 2.25 বছর আগেই পদত্যাগ করেন সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজই তার বঙ্গভবন ছেড়ে গুলশানের নিজ বাসভবনে ওঠার কথা রয়েছে, সেখানেও সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে জামায়াত ও এনসিপির অভিযোগ সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি নিরাপত্তা সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। সোমবার সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে তার সুযোগ সুবিধা আইনি অধিকার, তাই প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ও অন্যান্য সুবিধা অব্যাহত থাকবে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। পুলিশ পদক প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ সপ্তাহে কিছু অনিয়ম ও ত্রুটি থাকায় কয়েকটি পদক প্রদান স্থগিত রাখা হয়েছিল। যাচাই বাছাই শেষে যোগ্যদের পদক দেওয়া হচ্ছে। বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার, ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে, সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। এটা আমরা পত্রিকায় দেখেছি। কোনো পত্রিকা এরকম একটা নিউজ দিল, তার কাছে কি তথ্য প্রমাণ আছে তাকে জিজ্ঞেস করতে হয়। আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই। আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেয়ে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। কথা বলতে চাইলে তো এখান থেকেও বলা যায়। কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর ইকরামুল হক হত্যা মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। আজ সকালে বিচারপতি নজরুল ইসলামের চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ এই অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন। 2018 সালে 26 মে রাতে টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একরামুল হক। সে সময় একরামুলের ফোনে তার মেয়ে ও স্ত্রী ফোন করার পর রিসিভ হলে অডিওতে রেকর্ড হয়েছিল তার জীবনের শেষ মুহূর্ত। অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথাকথিত ক্রসফায়ারের গল্পগুলো বড় ধরনের প্রশ্নের মুখে পড়ে। তুরস্কে 5 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সফরকালে তিনি দেশটির প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিতে শ্রদ্ধা জানান এবং তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী, চিফ অফ জেনারেল স্টাফ ও স্থলবাহিনী কমান্ডারের সাথে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি ও শিল্পের সহযোগিতা ও দক্ষতা বৃদ্ধি সহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
তুর্কি স্থলবাহিনী সদর দফতরে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। সফরকালে সেনাপ্রধান আসেলসান বাইকার ও রকেটসানের মতো তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা প্রযুক্তি ও উৎপাদন প্রতিষ্ঠান পরিদর্শন করে তাদের উদ্ভাবনী কার্যক্রম পর্যবেক্ষণ করেন। আইএসপিআর জানায় এই সফর দুদেশের প্রতিরক্ষা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে। দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে সার্বিক বন্যা ও দুর্যোগ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবান সহ অন্যান্য জেলার নদ নদীর পানি বিপদসীমার নিচে নেমে এসেছে। তবে চট্টগ্রাম ও মৌলভীবাজারে কিছু কৃষিজমি, সড়ক ও পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ মোকাবেলা ও বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি এড়াতে তথ্য অধিদপ্তরের বিভাগীয় ও আঞ্চলিক অফিসগুলোতে সচেতনতামূলক মাইকিং অব্যাহত রেখেছে। অন্যদিকে লালমনিরহাটে তিস্তার পানি কমলেও নদী তীরবর্তী এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। হরিণচড়া ও মহিষ খোঁচা সহ বিস্তীর্ণ চরাঞ্চলে শত শত বসতবাড়ি ও ভিটেমাটি নদী গর্ভে বিলীন হচ্ছে। জিও ব্যাগ ফেলে সাময়িক চেষ্টা করা হলেও স্থায়ী রূপ মিলছে না। ত্রাণ নয়, নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে স্থায়ী সমাধানের জোর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত নদীপাড়ের মানুষ। কয়বার ওয়া কাটতেছি, কয়বার লাগাইতেছি, সব নষ্ট হয়ে যাচ্ছিল, বাড়িঘর নষ্ট হয়ে যাচ্ছিল। আমার খুবই অশান্তি, অসুবিধে খুব। বারবার নদী ভাঙিয়ে আমাদের নিঃস্ব করতেছে। এই নদীর কাজ কোনো নেতাকর্মী করে না, কোনো সরকারও করে না। চাই নদী ঘন হোক, আমাদের আবার খুব ভালো হোক, এই যে চাই। দর্শক, লালমনিরহাট থেকে নদী ভাঙন নিয়ে সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী রাহেবুল ইসলাম টিটুল। জি রাফায়েত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন সেটি হচ্ছে যে তিস্তার পানি কমেছে, কিন্তু কমছে না তিস্তা পাড়ের মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা। সেটি হচ্ছে যে পানি নামার সাথে সাথেই কিন্তু তিস্তার দুই তীরের যে নদীর পাড়ের মানুষ রয়েছে সেখানে কিন্তু তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। আর স্থানীয়দের দাবি জিও ব্যাগ ফেলে স্থানীয়ভাবে ভাঙ্গন ঠেকানো গেলেও কিন্তু স্থায়ীভাবে সমাধান মেলে না। তিস্তা খনন ছাড়া এই সংকট কোনো বিকল্প নেই। তিস্তার ভাঙ্গনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিণচড়া গ্রামের নদীবর্তী এলাকা ও আদিতমারি উপজেলার মহিষকচা ইউনিয়ন হাতিবান্ধা ও কালীগঞ্জের তিস্তা ব্যারেজ সংলগ্ন নিম্ন অঞ্চল ও চর এলাকাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্থানীয়রা জানায় যে যে জায়গাগুলোতে কখনো পানি ওঠার কথা ছিল না সেই জায়গাগুলোও কিন্তু পানি ওঠার কারণে ওই বেশ কিছু জায়গায় কিন্তু ভাঙ্গনের মুখে পড়ছে। তারা ভিটামাটি হারিয়ে কিন্তু এখন তারা অনেকটা ক্ষতিগ্রস্তর মুখে তারা পড়ে গেছে। তাদের যে সয় সম্পদ হারিয়ে তারা চরম দারিদ্রতা ও অনিশ্চয়তার মুখে পড়তে হচ্ছে তাদেরকে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় বারবার থমকে দাঁড়াচ্ছে। তবে নদীপাড়ের মানুষ যেটি বলছে, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা যেটাকে বলা হচ্ছে, বারবার যে দাবি করা হচ্ছে, তিস্তা পাড়ের মানুষ যেটিকে নিয়ে দাবি করতেছে সেটি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা ঘোচাবে, এমনটাই দাবি এই অঞ্চলের মানুষ। ধন্যবাদ টিটুল আপনাকে। জয়পুরহাট ও ফেনী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অনুপ্রবেশ ও পুশ ইনের একাধিক চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জয়পুরহাটের ভাইগড় সীমান্তে ৯ ভারতীয় নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ব্যর্থ হয়। তীব্র উত্তেজনার পর শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। অন্যদিকে ফেনীর পরশুরাম সীমান্তেও ৭ বাংলাভাষী ভারতীয় নারী শিশুকে পুশিনের চেষ্টা ব্যর্থ করে বিজিবি। এসব ঘটনার পর সীমান্তে কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি। বর্তমানে নিরাপত্তা নিশ্চিত বিজিবি, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে টহল ও সর্বোচ্চ নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে যে কোনো অবৈধ চেষ্টা রুখে দিতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। দর্শক, দিনাজপুরের বিরামপুরের উপজেলার কাটলা সীমান্ত থেকে সহকর্মী মোহাম্মদ নূর ইসলাম জানাচ্ছেন পুশিন নিয়ে সর্বশেষ খবর। জি রাফায়েত, এই মুহূর্তে আমি অবস্থান করছি দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা সীমান্তের খেয়ার মাহমুদপুর গ্রামে। এখানে কিন্তু গতকাল পুশিনের ঘটনা ঘটে। ভোরে এই সীমান্ত দিয়ে ভারতীয় ৯ নারীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
বিজিবি জানিয়েছে ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। উভয় বাহিনীর সীমান্তে সতর্ক অবস্থান নেয় এবং টহল জোরদার করে। পরবর্তীতে আজ রাত আনুমানিক 1টার দিকে বিএসএফ ওই 9 নারীকে সীমান্ত এলাকা থেকে ফিরিয়ে নিয়ে যায়। ফলে এ ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি আপাতত সমাপ্তি ঘটে। জয়পুরহাট অধীনস্থ 20 ব্যাটালিয়নের যে ওই ভাইগোর ক্যাম্প আছে, ক্যাম্প কমান্ডার টিয়া আলম আমাদেরকে জানিয়েছে বর্তমান বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং যে সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। রাফায়েত, এই ছিল আমার দিনাজপুরের বিরামপুর কাটলা সীমান্ত থেকে সর্বশেষ। ধন্যবাদ নূর ইসলাম। দর্শক, ফেনী থেকে সীমান্ত পুশ ইন নিয়ে সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ শিকদার। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন যে ফেনীর যে ছাগলনাইয়া, পুলকাজি এবং পরশুরাম এবং ফেনী সদর উপজেলার যে 126 কিলোমিটার ভারতের সাথে যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, সেই সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে যে পুশিংয়ের চেষ্টা চালাচ্ছে ভারতের বিএসএফ, তার প্রতিহত করেছে বাংলাদেশের বিজিবি। আমরা যেমনটা দেখেছি গতকাল যে ভোর রাত থেকে যে ভারতের যে 7 জন নাগরিককে কিন্তু বাংলাদেশে পুশিংয়ের চেষ্টা করেছিল। বিএসএফের কঠোর হস্তক্ষেপের ফলে তারা আবার ভারত ফিরে গিয়েছে। বিএসএফ তাদেরকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। এছাড়া আমি যদি বলি যে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্তবর্তী এলাকায় 126 কিলোমিটার রয়েছে, এই সীমান্তবর্তী এলাকায় বিজিবি ব্যাপক কঠোর যে টহলদল জোরদার করেছে। টহলদল জোরদারের ফলে কিন্তু আজ সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের পুশিংয়ের খবর আমরা পাইনি। এই ছিল আমার কাছে সর্বশেষ ভারত বাংলাদেশ সীমান্ত থেকে। ধন্যবাদ কাউসার। কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। উপজেলার অন্তত 30টি এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 50,000 মানুষ। স্থানীয়দের অভিযোগ, খাল দখল, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও শিল্প কারখানার বর্জ্যের কারণে এমন দুর্ভোগে পড়তে হয় প্রতি বছরই। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। রূপগঞ্জ থেকে প্রতিনিধি সাজিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। রূপগঞ্জে বর্ষার বৃষ্টি এখন আর স্বস্তির নয়, বরং দুর্ভোগের প্রতীক। কয়েকদিনের বৃষ্টিতেই তলিয়ে গেছে তারাবো, ভুলতা, কাঞ্চন, তেতলাবো, শান্তিনগর, নতুন বাজার সহ নিম্নাঞ্চলের বাড়িঘর, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি। হাঁটু থেকে কোমর সমান পানিতে চরম দুর্ভোগে শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষ। সড়ক ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ, কাজে যেতে না পেরে বিপাকে নিম্ন আয়ের শ্রমজীবীরা। স্থানীয়রা বলছেন, শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্যে কালো ও দুর্গন্ধযুক্ত হয়ে ওঠা পানি বাড়িয়ে দিচ্ছে চর্মরোগ ও পানিবাহিত রোগের ঝুঁকি। বছরের পর বছর ধরে একই সংকট, কিন্তু দেখার যেন কেউই নেই। এদিকে রাস্তার কোনো কাজ করা হচ্ছে না, তারপর ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল ফসা পানি, তারপর দেখা যাচ্ছে আমরা একটু হালকা বৃষ্টিতে রাস্তাটা ডুবে যায়, যে আমাদের হাত পায়ে যে চুলকানি হয়ে যাচ্ছে এই যে পানিগুলায়। তারপরে এলাকাতে দুর্গন্ধ ছড়াইতেছে, এগুলো তো এলাকাতে বসবাস করাটাই সমস্যা হয়ে গেছে। ডিউটিতে যাইতে পারে না, পোলাপানি স্কুল মাদ্রাসা যাইতে পারে না, স্কুল মাদ্রাসা বন্ধ যায়। পাশাপাশি আমরা 5-7 বছর আগে যখন আমি এখানে ছিলাম তখন পানির একটা নিষ্কাশনের ব্যবস্থা ছিল, হ্যাঁ, কিন্তু এখন আশেপাশে যে মহল্লাগুলো হওয়াতে, বাড়িগুলো হওয়াতে পানিটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার কারণে অল্প বৃষ্টি হলে পানি অনেক জমে যায়। এই পৌরসভা এলাকায় মনে করেন এই পানিবদ্ধ হয়ে আমরা অনেক কষ্টে দিন যাপন করতে আছি। স্থানীয় প্রশাসন বলছে, জমে থাকা পানি অপসারণে পৌরসভার 3টি পাম্প চালু রয়েছে। বসানো হয়েছে 2টি অস্থায়ী পাম্প। নেওয়া হয়েছে নতুন ড্রেন নির্মাণের উদ্যোগও। কাজ শেষ হলে জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে বলে প্রত্যাশা এই কর্মকর্তার। মূলত এটি অনেক দিন ধরে বিভিন্ন ফ্যাক্টরি এবং ঢাকা সিলেট যে হাইওয়েটি তৈরি করা হচ্ছে সেখানে ড্রেনেজ সিস্টেমটা আগে চালু করা হয়নি। নানা কারণে মূলত এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তো আমাদের মাননীয় এমপি মহোদয় উনি যেটি বলেছেন, আমরা একটা মাস্টার প্ল্যান করছি তারাবো পৌরসভার জন্য। এই মাস্টার প্ল্যানটা হয়ে যাওয়ার পরে আমরা আশা করছি যে এই যে জলাবদ্ধতা এগুলো আর থাকবে না। আরেকটি হচ্ছে আমাদের পৌরসভার উল্টা দিক থেকে একটা ড্রেনের জন্য আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। ড্রেনটা হয়তো আগামী মাস থেকে শুরু হবে। এটি
নদী পর্যন্ত বিস্তৃত হবে এই ড্রেন। এই ড্রেনটি যদি হয়ে যায় তাহলে এই যে তেতলাব মাসাবড়ি এলাকার কোথাও আর জলাবদ্ধতা থাকবে না। জলাবদ্ধতার স্থায়ী সমাধান নিশ্চিতে এলাকার খালগুলো দ্রুত দখলমুক্ত করে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি স্থানীয়দের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক। টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি জনপদকে এখন বিশ্বজুড়ে নতুন পরিচিতি এনে দিয়েছে আনারস। বিশেষ করে বিশ্বব্যাপী গ্লোবাল আইডেন্টিটি বা জিআই স্বীকৃতি পাওয়ার পর থেকে দেশ ও বিদেশে মধুপুরের আনারসের চাহিদা ও কদর বেড়েছে বহুগুণ। এবছর 9 থেকে 950 কোটি টাকার আনারস বিক্রির কথাও জানিয়েছে কৃষি বিভাগ। টাঙ্গাইলের মধুপুর থেকে আলকামা শিকদার এর তথ্য ও চিত্রের বিস্তারিত প্রতিবেদনে। অনুকূল আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ ও মাটির বিশেষ গুণাগুণ থাকায় মধুপুরের মাটি আনারস চাষের জন্য বিশেষ উপযোগী। আর এ কারণে আনারসের চাষও হয় ভালো। সঠিক পরিচর্যার কারণে অন্যান্য বছরের তুলনায় এবার আনারসের ফলন হয়েছে বেশি। মৌসুমের শুরুতেই বাজারে আসতে শুরু করেছে রসালো মিষ্টি এই ফল। গুণে ও মানে অনন্য হওয়ায় বাজারে চাহিদাও আশানুরূপ। আকারভেদে দামের কিছুটা তারতম্য থাকলেও মৌসুমের শুরুতেই ভালো দাম পেয়ে খুশি স্থানীয় চাষিরা। এই আনারসগুলো দেশের বিভিন্ন জায়গায় যায়, তবে এবার আনারসটা উৎপাদন একটু বেশি হয়েছে। দামের বেলায় আগের মতোই, কমও না বেশিও না, কিন্তু এখন এই বর্ষার কারণে কৃষক ভালো একটা মার খাইতেছে। যে বাজার দর আনারসের বিগত দিনের চাইতে অনেক বেশি, মোটামুটি ভালোই বেশি। কারণ যে আনারসটা গত বছর আমরা দেখেছি এই দিনে যে আনারসের দাম ছিল 15 থেকে 20 টাকা, সেই আনারসটা এবার 25 থেকে 35 টাকা বা 40 টাকা এরকম। সিলেট, ঢাকা, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা নানান জায়গায় আনারস পাঠাই, এবং ওই পাঠানো অনুযায়ী বাজারে যে আসলে আনারসের যে বাজারটা এটা শুরুতে খুব ভালো ছিল, কিন্তু এখন আবহাওয়ার কারণে কিন্তু কিছুটা দাম পড়ে গেছে। কৃষি বিভাগ জানাচ্ছে সঠিক পরিচর্যা ও অনুকূল আবহাওয়ার কারণে এবার লক্ষ্যমাত্রার চেয়েও ভালো ফলন পাওয়া গেছে। চলতি মৌসুমে মধুপুর থেকেই শত শত কোটি টাকার আনারস কেনাবেচার আশা তাদের। 2025-26 অর্থ বছরে আমরা ধারণা করছি যে 9 থেকে 950 কোটি টাকার আনারসের ব্যবসা হবে মধুপুর উপজেলায়। সেটারও একটা প্রভাব আমরা ফেলতে পারি। তার ধারাবাহিকতা আমরা এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। জিআই স্বীকৃতির পর মধুপুরের আনারসের আন্তর্জাতিক সম্ভাবনা যেমন উন্মোচিত হয়েছে, তেমনি প্রক্রিয়াজাতকরণ ও আধুনিক সংরক্ষণের ব্যবস্থা করা গেলে স্থানীয় চাষিরা আরও অনেক বেশি লাভবান হতে পারবেন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আবনেম শাহ, চ্যানেল এস, নিউজ ডেস্ক। নারীর স্বাবলম্বিতা ও ক্ষমতায়ন এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শনিবার বিকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়ন বিএনপির আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ময়মনসিংহ জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির ও যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায় সহ অন্যান্যরা। শিল্পাঞ্চল আশুলিয়ায় চাঁদা দাবি ও অপহরণকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকার চৌধুরী প্লাজায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী চৌধুরী প্লাজার 5ম তলায় প্রবেশ করে সেখানে তারা ভবনের ম্যানেজার লিমাকে জিম্মি করে ভবনের মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এদিকে দীর্ঘ সময় ম্যানেজার লিমার কোনো খোঁজ না পেয়ে ভবনের মালিকপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা টের পেয়ে জিম্মি অবস্থায় থাকা লিমাকে সামনে রেখে পুলিশের উপর উদ্দেশ্যে এলোপাতারি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গোলাগুলির মধ্যে জিম্মি লিমাকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পুলিশ জানিয়েছে ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। চ্যানেল এস দেশের কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। এলএনজি সরবরাহ কমে দেশ জুড়ে গ্যাস সংকট চলছেই, জনজীবন ব্যাহত, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, তিতাসের দুঃখ প্রকাশ। বঙ্গভবনে শাহাবুদ্দিন পর্বের সমাপ্তি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিনের প্রথম কর্মদিবস আজ, নিরাপত্তা জোরদার।
টেকনাফের কাউন্সিলর একরামুল হত্যা মামলা, শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল। জলাবদ্ধতা স্থবির রূপগঞ্জের জনজীবন, দূষিত পানিতে বাড়ছে চর্মরোগ ও পানিবাহিত রোগের ঝুঁকি, কার্যকর পদক্ষেপের দাবি বাসিন্দাদের। এবং জিআই স্বীকৃতিতে বিশ্বজুড়ে কদর বাড়ল মধুপুরের আনারসের, বাম্পার ফলনে খুশি কৃষকরা, 900 কোটি টাকার ব্যবসার আশা কৃষি বিভাগের। এই ছিল চ্যানেল এস দেশের কথা। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channel s news এবং facebook.com/channel s news এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।